আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে আরও নতুন করে ৭৮ জন নিরীহ ফিলিস্তিনি নিহত। গাজায় সরকারি খাদ্য সহায়তা কেন্দ্র সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে একদিনে আরও নতুন করে ৭৮ জন নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এরই মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি আসবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর জানাবো, ইউভুক্ত দেশের মধ্যে এই প্রথম ইসরায়েলের ২ মন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ইউ দেশগুলোর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো ২ ইসরায়েলি মন্ত্রীকে অবাঞ্ছিত ব্যক্তি বা পার্সোনা নন গ্রাটা হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে সিরিয়াকে ভাঙতে দেব না বলছে তুরস্ক। ইসরায়েলকে এরদোয়ানের হুঁশিয়ারি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে ইহুদিবাদী ইসরায়েলকে বলেছে সিরিয়াকে ভাঙতে দেব না। তিনি ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন সিরিয়ার দুজ জনগোষ্ঠীকে সহায়তার অজুহাত বানিয়ে দেশটিতে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল। এদিকে ভারতের ৬০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি। ভারতের রাজধানী নয়াদিল্লি ও বেঙ্গালুরুর ৬০টির বেশি স্কুলে ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকির পর ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছে পুলিশ বাহিনী। দেশটির গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির ২০টি এবং বেঙ্গালুরুর ৪০টি স্কুলে এই ধরনের হুমকি পাঠানো হয়েছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, সামনে আরেকটি লড়াই আসছে, আমরা প্রস্তুতি নিচ্ছি বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সামনে আমাদের জন্য আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশ বিনির্মাণের এই লড়াই থেকে আমরা এক পাও পিছপা হব না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে মুজিববাদীকে বাংলাদেশের বুক থেকে তার কবর রচনা করব। মুজিববাদ মুর্দাবাদ, এটি আর বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। মুজিববাদের হাত থেকে আমাদের সময় এসেছে, আমরা এখান থেকে সরে যেতে চাই। মুজিববাদকে আমরা কবর দিয়েই ছাড়ব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজা ইসরায়েলি বোমাবর্ষণে আরও নতুন করে ৭৮ জন নিরীহ ফিলিস্তিনি নিহত। গাজার সরকারি খাদ্য সহায়তা কেন্দ্র সহ বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনে একদিনে আরও নতুন করে ৭৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি আসবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আজ দক্ষিণ গাজার রাফা একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় ত্রাণ নিতে আসা কমপক্ষে ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। ওয়াফা বলছে, গত ২ মাসে ইসরায়েল ও মার্কিন সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত ত্রাণ কেন্দ্রের কাছে ত্রাণ সহায়তা নিতে গিয়ে অন্তত ৮৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজ দক্ষিণ গাজার খান ইউনুসের একটি বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি হামলায় ৯ জন নিহত এবং আরও অনেকেই আহত হয়েছে। এছাড়াও মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আরও ৪ জন নিহত হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারী তৎপরতার মধ্যেই ইসরায়েলি বাহিনী উত্তর গাজা এবং গাজা শহরেও আবার হামলা জোরদার করেছে। গাজা শহরের অভ্যন্তরে ইসরায়েলি একটি ট্যাঙ্ক রকেট হামলার শিকার হয় সাধারণ মানুষ। আহত সেনাদের হেলিকপ্টারে সরিয়ে নেওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে ইসরায়েলি সংবাদ মাধ্যমে। পরে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে ওই ঘটনায় ৩ সেনা নিহত হয়েছে। দেইর আল বালা থেকে আল জাজিরার আরেক আবু আজম বলেছেন, ইসরায়েল
ইসরায়েলি বাহিনী তুফা এবং সুজাইয়া পাড়ার আশপাশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে অনেক বার্ষিক ভবন ধ্বংস হয়ে গেছে। আবাসিক ভবনগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়, তার নিচে অনেক মানুষ চাপা পড়েছে। ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবার ইসরায়েলি হামলা গাজা সিটিতে কমপক্ষে 24 জন ফিলিস্তিনি নিহত এবং বহু আহত হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে আশার সুর শুনিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, গাজা নিয়ে ভালো অগ্রগতি হচ্ছে। আশা করি 130 দিন পর আমরা এই যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে সমর্থ হব। ইউভুক্ত দেশের মধ্যে প্রথম ইসরায়েলের 2 মন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে এবার আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো 2 ইসরায়েলি মন্ত্রীকে অবাঞ্ছিত ব্যক্তি বা পার্সোনা নন গ্রাটা হিসেবে ঘোষণা করেছে স্লোভেনিয়া। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং বেসামরিক মানুষের ভয়াবহ দুর্দশার প্রতিবাদে এমন ঘোষণা দেওয়া হয়েছে। স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী তানিয়া ফায়ন বৃহস্পতিবার আজ এক সরকারি বিবৃতিতে জানিয়েছেন, আজকের মন্ত্রিসভার বৈঠকের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মেটিসকে এবার স্লোভেনিয়ায় পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হবে। এই ঘোষণা স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। খবর আনাদুল এজেন্সির। পররাষ্ট্রমন্ত্রী ফায়ন আরও বলেছেন, এই সিদ্ধান্ত ইসরায়েলি সরকারের উপর চাপ প্রয়োগের একটি মাধ্যম। সেই সঙ্গে তাদের আহ্বান জানানো হয়েছে যে গাজায় চলমান অসহনীয় পরিস্থিতির অবসান ঘটাতে হবে এবং বেসামরিক মানুষের দুর্ভোগ থামাতে হবে। স্লোভেনিয়ার সরকার মনে করে গাজায় ইসরায়েলি এই 2 মন্ত্রীর ভূমিকা অত্যন্ত নেতিবাচক, অর্থাৎ এই যুদ্ধের পিছনে সব থেকে তারাই দায়ী। মানবাধিকার লঙ্ঘনের পেছনে তাদের দায় রয়েছে। এ কারণে এই 2 ব্যক্তিকে এবার পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। সিরিয়াকে ভাঙতে দেবে না তুরস্ক, ইসরায়েলকে এরদোয়ানের হুঁশিয়ারি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়াকে ভাঙতে দেবে না আঙ্কারা। তিনি ইসরায়েলের কড়া সমালোচনা করে বলেছেন, সিরিয়ার দুরুস জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটিতে আগ্রাসন চালাচ্ছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল। আজ আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, আমরা অতীতে সিরিয়ার ভাঙন মেনে নেইনি, বর্তমানেও নেই না, আগামীতেও কখনোই মেনে নেব না। তিনি আরও বলেছেন, গত 2 দিন ধরে ইসরায়েল দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে তার ডাকাতি ও দখলদারিত্ব সিরিয়ার অভ্যন্তরে ছড়িয়ে দিচ্ছে। ইসরায়েলের উপর নির্ভর করা দেশগুলোকে সতর্ক করে এরদোয়ান আরও বলেছেন, ইসরায়েলের উপর ভরসা করছে তারা খুব শীঘ্রই বুঝতে পারবে যে তারা বড় ভুল করছে। খবর আনাদুল এজেন্সির। তিনি আরও বলেছেন, ইসরায়েলকে কটাক্ষ করে আরও বলেন, ইসরায়েল একটি আইন ভ্রষ্ট ও নিয়ম ভঙ্গকারী, নীতিহীন, ঐধর্যপূর্ণ, অভদ্র এবং রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র। এরদোয়ান জোর দিয়ে বলেছেন, একটি স্থিতিশীল সিরিয়ার আশপাশের সব দেশকে অস্থিতিশীল করে দিবে, অন্যথায় অস্থিতিশীলের বোঝা সবাইকেই বইতে হবে। তিনি আরও বলেছেন, যারা দমনপীড়ন ও গণহত্যার মাধ্যমে পুরো সিরিয়াকে ভেঙে ফেলতে চায় তাদেরকে কখনোই এই কাজ করতে সফল হতে দেব না। তিনি আরও বলেছেন, সিরিয়ার অভ্যন্তরের সমস্যা তাদের ব্যক্তিগত ব্যাপারে, এখানে ইহুদিবাদীদের কোনো কাজ নেই, কিন্তু তারা অন্যের ব্যাপারে নাক গলাচ্ছে বেশি। সামনে আরেকটি লড়াই আসছে, আমরা প্রস্তুতি নিচ্ছি বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জানি আমাদের সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশ বিনির্মাণের সেই লড়াইয়ের মুন্সিগঞ্জে আমাদের সঙ্গে থাকবে। আমরা জানি শুক্রবার দুপুর 12টার দিকে মুন্সিগঞ্জ শহরে সুপারমার্কেট এলাকায় কৃষি ব্যাংকের সামনে এনসিপির পথসভায় সব কথা বলেছেন তিনি। নাহিদ বলেছেন, গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশে আরও 10টা জায়গায় হামলা চালানো হলে আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিরূপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা থামব না।
এ সময় তিনি বলেছেন, মুজিববাদীরা চুপিসারে চোরের মতো করে তারা মনে করেছিল আমাদের উপর হামলা চালিয়ে আমাদেরকে দমন করতে পারবে, কিন্তু আমরা কোনোভাবেই দমন হব না। আমরা বাংলাদেশের সবথেকে ঘৃণিত মুজিববাদের সর্বশেষ পরিণতি দেখে তারপর ছাড়ব। মুজিববাদকে বাংলাদেশ থেকে আমরা বিদায় করেই ছাড়ব। এ সময় তিনি আরও বলেছেন, আমরা চাই একটি ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে। এ কারণে আমাদের এত আন্দোলন সংগ্রাম। আমাদের সংগ্রাম হচ্ছে দেশের মানুষকে তাদের ভোটাধিকার ফিরে দেওয়া, দেশটাকে একটি ভারতের করদ রাজ্য থেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিণত করা। এই কারণে আমাদের এই সংগ্রাম। এছাড়া তিনি আরও বলেছেন, বাংলাদেশের অর্থ যারা বিদেশে পাচার করত তাদের ২০ দাঁত আমরা ইতিমধ্যেই ভেঙে দিয়েছি। ভবিষ্যতে দেশের টাকা কেউ আর বিদেশে পাচার করতে পারবে না। এ সময় এনসিপির নেতাকর্মীরা সবাইকে নিয়ে মুজিববাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকার মুন্সিগঞ্জ এলাকা।